হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। দীঘায় এখন যেটা দীঘার কনভেনশন সেন্টার দীঘাশ্রী, তার পাশে গড়ে উঠেছে একটা লাক্সারি প্রপার্টি। আর এই প্রপার্টিটা হচ্ছে জোন বাই দ্য পার্ক। এই প্রপার্টিতে যেরকম আছে ভালো রুমস, তার সঙ্গে আছে এরকম বিশাল সুইমিং পুল, আশপাশে দেখুন প্রচুর গ্রিনারি, আর এই দিক বরাবর যে দেখছেন আছে ইনহাউস রেস্তোরাঁর ফেসিলিটি, আছে জিম, স্পা এবং আরও নানা ফেসিলিটি যা সত্যি দীঘায় এর আগে ছিল না। এখানে রুমের ভাড়া কত, কি কি অ্যামিনিটিস আছে, দীঘা রেল স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে কত দূর, গাড়ি আনলেই বা কী সুবিধে অসুবিধে, সমস্ত কিছু তুলে ধরবো আজকের ব্লগে। তাই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের আমাদের দীঘা ভ্রমণের গল্প শুরু হবে হাওড়া স্টেশনের খুব কাছাকাছি একটি জায়গা থেকে। আমরা যেদিন এই দীঘা যাব ভাবি, তার অনেক দিন আগে থেকে দীঘার টিকিট খোঁজা শুরু করি। এখন দীঘার ট্রেনের টিকিট পাওয়া সত্যি লটারির টিকিট পাওয়ার মতো। আর যেহেতু বাসে আমরা যেতে প্রেফার করি না, তাই অনেক কষ্টে দুটো তৎকাল টিকিট কেটে ভোরের 6:45 নাগাদ যে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে তা ধরতে আমি এবং তৃষা পৌঁছই ভিড়ে ঠাসা হাওড়া স্টেশনে। আর সেদিন তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়েছিল 20 নম্বর প্ল্যাটফর্মে। আগামীতে কি অভিজ্ঞতা হলো চলুন সেটা আগে শেয়ার করে নিই। এইটা এখন বাজে সকাল 6:15 আর তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 20-তে। আমি এই টিকিটটা কেটেছিলাম তৎকালে, তাই আমাদের কোচ দুজনের আলাদা আলাদা পড়েছে। আমার পড়েছে C1, তৃষার পড়েছে C2। প্ল্যাটফর্মে ঢুকে মোটামুটি প্রথম যে দুটো কোচ সেই দুটোই এসি কোচ, C1 আর C2। এইরকম ছিল কিছুটা তাম্রলিপ্ত এক্সপ্রেসের এসি চেয়ার কার। ছিল 3+2 অ্যারেঞ্জমেন্ট, ওপরে লাগেজ রাখবার জায়গা, প্রত্যেকটা সিটের পরপর একটা করে চার্জিং পয়েন্ট এবং লেগ রেস্ট, যেরকম অন্য সমস্ত চেয়ার কারে হয়ে থাকে একটা সাধারণ ট্রেনের, এখানেও তারই মতো ছিল। এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের 2S এর ভাড়া 105 টাকা, আর চেয়ার কারে যদি নর্মাল সময় কাটেন, তৎকাল না হয়, তাহলে 380 টাকা ভাড়া। আর এই ট্রেনটা এই হাওড়া স্টেশন থেকে ছাড়ে সকাল 6:45-এ, আর দীঘায় প্রজেক্টেড টাইম হচ্ছে সকাল 10:05-এ। মোটামুটি একটা ছোট্ট ট্রিপ, মাঝখানে 6টা হল্ট আছে এই ট্রেনটির। এই ট্রেনটাতে যেরকম দুটো চেয়ার কার আছে, 10টা 2S এর কোচ আছে আর 3টে আনরিজার্ভড কোচ আছে। এখন দীঘা যাওয়ার ট্রেনের সত্যি বলতে আকাল। এই সকালে 6:45-এ ছাড়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস, আর এরপর আছে হচ্ছে দুপুরে কান্ডারি এক্সপ্রেস, আর একটা উইকলি পাহাড়িয়া এক্সপ্রেস চলে। কেন যে ওই 11:10-এর হাওড়া দীঘা সুপারফাস্টটা বন্ধ করে রাখা হয়েছে তার সত্যিই কোনো কারণ আমার তো জানা নেই। এই রুটে এত ডিম্যান্ড, এত লোক ট্রাভেল করে, আর ওই ট্রেনটার টাইমিংটা এত ভালো ছিল, ভোরে ঘুম নষ্ট করে আসার ব্যাপার ছিল না, দুপুরে লাঞ্চ প্রোভাইড করতো। কোভিডের পর সেই যে বন্ধ হলো, তো বন্ধই হয়ে রইলো, আর কোনোদিন চালু করলো না। খুব অদ্ভুত লাগে। আর সারাদিনে এত প্যাসেঞ্জার লোড কি করে সামলাবে? এই ট্রেন কম থাকার দরুন কিন্তু এখন এই ভলভো বাস অপারেটরদের বেশ রমরমা চলছে, তারা বেশ ছুটিয়ে ব্যবসা করে নিচ্ছে। আর আমার আর তৃষার দুজনেরই একটু মোশন সিকনেস হয় ভলভো বাসে গেলে, তাই আমরা চেয়েও ওটায় যেতে পারি না। তাই আমাদের যতই কষ্ট হোক, টিকিট থাক না থাক, তৎকালে যেভাবে হোক ওই ট্রেনের টিকিট ম্যানেজ করেই যাওয়া। এই ছোট্ট ট্রেন যাত্রাটার থেকে আমার আর তৃষার একটা মাত্র এক্সপেকটেশন ছিল, সেটা হচ্ছে যাতে টাইম মতো দীঘায় পৌঁছে দেয়। আপনারা যারা দীঘার ট্রেনের ব্যাপারে খোঁজখবর রাখেন তারা জানেন, এখানে কোনো ট্রেন যদি টাইমলি দীঘায় পৌঁছয় এবং দীঘা থেকে ছাড়ে, সেটাই একটা চমৎকারের ব্যাপার। বেশিরভাগ ট্রেন 2.5 ঘন্টা, 3 ঘন্টা, কখনো কখনো 6 ঘন্টা লেটেও চলে। কারণ কি তা সত্যি জানা নেই, তবে সেটা কিন্তু বাস্তব এবং রোজই ঘটে চলেছে। আর আমরাও সেদিন কোনোভাবে সেই ভয়কে কিছুটা চেপে রেখেই ট্রেনে উঠেছিলাম, কারণ বারবার যেরকম বলছি, ভলভো বাস ওয়াজ নট অ্যান অপশন ফর আস। ঘড়িতে এখন বাজে এই সকাল 9:30 মতো, আর দেখুন ট্রেন প্রায় পুরোটাই খালি। কাঁথিতে বেশিরভাগ লোক নেমে গেছে। এটাই এখন একটা প্রমাণ দেয় যে দীঘার থেকে মন্দারমণির ক্রেজ অনেক বেশি মানুষ এখন মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর ওই সার্কিটটা প্রেফার করে রাদার দ্যান স্টেইং ইন প্রপার দীঘা। যাই হোক, এই কাঁথিতে ট্রেন থামার পর এরপরে আর মাত্র দুটোই স্টপেজ। এখান থেকে ফার্স্টে দাঁড়াবে রামনগরের কাছে। রামনগরে তারা নেমে যেতে পারেন যাদের তাজপুরে থাকার ইচ্ছে, আর তারপরে সরাসরি দীঘা। মনে হচ্ছে
আজকে টাইমেই চলবে, 10:05 যে প্রজেক্টেড টাইম, তার মধ্যেই হয়তো আমরা দীঘা পৌঁছে যাব। লাকিলি সেদিন আমাদের ট্রেন একদম পারফেক্ট সময় দীঘা স্টেশনে পৌঁছে যায়। যেরকম বলছিলাম, এই ছোট্ট ট্রেন যাত্রার থেকে আমার একটা মাত্রই আশা ছিল, সেটা হচ্ছে যাতে এটা টাইমলি আমাদের দীঘায় পৌঁছে দেয়। আমরা যে হোটেলটিতে চেক ইন করবো ভেবেছিলাম, জোন বাই দ্য পার্ক, তার চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা। তাই আমাদের হাতে বেশ খানিক সময় ছিল। স্টেশনের বাইরে বেরিয়ে টোটো স্ট্যান্ডে গিয়ে একটা টোটোর সঙ্গে দরাদরি করে কথা বলে নিলাম। গোটা টোটো রিজার্ভ করে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। গোটা টোটো রিজার্ভ করে জোন বাই দ্য পার্ক অবধি পৌঁছতে ওনারা হাঁকলেন 100 টাকা। সঠিক কি বেঠিক জানি না, তবে খুব বেশি দরাদরির জায়গা নেই, এটা বুঝতে পারলাম। দীঘার মূল অংশ ছেড়ে দীঘার বিজ্ঞান কেন্দ্র ক্রস করে কিন্তু এই হোটেলটি অবস্থিত। সমুদ্র এখান থেকে বেশ খানিক দূরে, সেটা আগে থেকেই বলে রাখলাম। তবে হোটেলটা বাদ বাকি সব অ্যাসপেক্টে কেমন, সেটাই কিন্তু আজকে আমার এই ভিডিওটায় বলার মূল লক্ষ্য। আর ঠিক দীঘা স্টেশন থেকে আমার এই হোটেল পৌঁছতে সময় নিল 8 থেকে 10 মিনিট মতো। দীঘায় নবনির্মিত এই প্রপার্টি কোনো অংশে কোনো 5 স্টার হোটেলের থেকে কম নয়। খুলেছে বোধহয় এই 1 মাস মতো হয়েছে। অলরেডি প্রত্যেক ট্যুরিস্টদের মন জিতে নিয়েছে। এখানে এখন ইনগ্রেশন যেহেতু খুব রিসেন্টলি হয়েছে, তাই জন্য মাত্র ভাবুন 2500 টাকায় রুম পাবেন ব্রেকফাস্ট ছাড়া, আর 3000 টাকা মোটামুটি ব্রেকফাস্ট দিয়ে। এটা হচ্ছে এইখান দিয়ে আমরা ঢুকলাম, এন্ট্রির পরে এটা বসবার জায়গা। বসবার জায়গাটাই কি দারুণ দেখুন, এদিকে একটা মিনি বার টাইপের, আর এদিকে হচ্ছে রিসেপশন এরিয়া, আর এইটা বুঝতে পারছি রেস্তোরাঁর অংশ, যেখানে হয়তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে। এই জোন বাই দ্য পার্ক কিন্তু আপনারা যারা কলকাতায় থাকেন বা কলকাতার আশপাশে যাতায়াত করেছেন জানেন, ঠিক নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের পাশে কিন্তু জোন বাই দ্য পার্ক কলকাতার যেটা সেটা। আর এইখানে দীঘায় একদম দীঘাশ্রী যেটা কনভেনশন সেন্টার, তার পাশেই গড়ে উঠেছে প্রায় 20 একর জমি নিয়ে। অসাধারণ সুন্দর। এখানে হচ্ছে রেস্তোরাঁ থেকে বেরিয়েই হচ্ছে এই বিশাল আকারের সুইমিং পুল। জোন বাই দ্য পার্কের এই দীঘার প্রপার্টিতে আছে একটা বড়দের ব্যবহার করবার মতো পুল এবং একটি কিডস পুল, এবং বেশিরভাগ রুম থেকেই কিন্তু এখানের সুইমিং পুল ভালোভাবে দেখা যায়। এই হোটেলটা দীঘার রেলওয়ে স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে। দীঘার যেটা বাস স্ট্যান্ড, সেখান থেকে ধরুন 1 থেকে 1.5 কিলোমিটার মতো দূরে। এখান থেকে ঢেউ সাগর, যেটা দীঘার খুব ফেমাস একটা টুরিস্ট স্পট, সেটা ধরুন 1 কিলোমিটার মতো। এটা দেখুন এনাদের একটা কমন লবি এরিয়া টাইপের, এটাকে বলছে টাউন হল। ভিতরে সম্ভবত কোনো অডিটোরিয়াম বা এই জাতীয় কিছু জায়গা আছে, জানি না খোলা আছে কিনা। লেটস গো অ্যান্ড সি। আমরা এই যে জোন বাই দ্য পার্ক দীঘায় এসছি, আমরা ওনাদের যেটা জোন ভিউ রুম আর কি, সেটা নিয়েছি। যে আমরা যখন বুক করেছি তখন আমরা ব্রেকফাস্ট সমেত প্ল্যান পেয়েছি 3000 টাকায়, আর ব্রেকফাস্ট ছাড়া প্ল্যানগুলো 2.5 দেখাচ্ছে। এবং আমার মনে হয় অন দ্য লং রান এই 4-4.5 আশপাশে কিন্তু রুম রেটগুলো ঘোরাফেরা করবে। এতটা সস্তা থাকবে না, এতটা সস্তা আমরা পেয়েছি কিন্তু ইনঅগ্রাল অফারের জন্য। দেখুন এলিভেটরের পাশে হচ্ছে ভাইটালিয়া জিম, স্পা আর চেঞ্জ রুম। চলুন রুমের দিকে যাওয়া যাক। এরিয়াটা কি সুন্দর দেখুন, অসাধারণ। পুরোটা কার্পেটিং করা, আর তার দুদিক দিয়ে রুম। আমাদের রুম নাম্বার 224। চলুন দেখা যাক জোন ভিউ রুম। এখানে ওয়াইফাই ওনারা কানেক্ট করে দিয়েছেন, আর এই কি কার্ড। এখানে ব্রেকফাস্ট যেটা সেটা হবে সকাল 7:30 থেকে 10টা অবধি, আর সুইমিং পুলের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা। জোন বাই দ্য পার্ক জোন ভিউতে আমাদের রুমটাতে ঢুকেই প্রথমে বাঁদিকে হচ্ছে লাগেজ রাখবার জায়গা, জুতো টুতো রাখবার জায়গা, একটা বড় ওয়ার্ড্রোব, যার মধ্যে একটা লকার আছে। খুব সুন্দর পরিষ্কার, মানে এক্সপেক্টেড, সবকিছুই নতুন যেহেতু। এখানে হচ্ছে একটা সাজবার মতো জায়গা, নিচে একটা ছোট টুল দিয়েছেন। আর কমপ্লিমেন্টারি বলতে এখানে 2টো ছোট জলের বোতল, একটা ইলেকট্রিক কেটলি দিয়েছেন, আর চা কফি বানানোর সরঞ্জাম বেশ সাফিসিয়েন্ট পরিমাণে আছে। আর এই হচ্ছে রুম, অসাধারণ। মানে বেড, রুমের সাজসজ্জা মানে মুগ্ধ করবার মতো, এত সুন্দর। এখানে সামনে কার্পেটিং করা, এখানটা একটা ডাবল বেড বড় সাইজের, অনেকগুলো এক্সট্রা বালিশ, আর এইখানে হচ্ছে 2টো বসবার জায়গা, একটা টেবিল দিয়ে, এদিকে একটা ওয়ার্ক ডেস্ক, এখানে আবার একটা মালপত্র রাখবার জায়গা, একটা বড় টিভি,
সেন্ট্রালি এসির ব্যবস্থা তো আছেই। আরেকটা যেটা ভালো জিনিস অনেক হোটেলেই থাকে না, সেটা হচ্ছে একটা ইস্ত্রি করবার জন্য আলাদা করে টেবিল দিয়েছেন ওনারা। এখানে আছে একটা মিনি ফ্রিজ, আর এইদিকে যদি যাই, এদিকে আছে কিছু লাইটস, এগুলো পরে জ্বালিয়ে আরো নিশ্চয়ই ভাইব্রেন্ট লাগবে রুমটা। আর আমাদের রুম থেকে কিন্তু এই সুন্দর পুলের ভিউটা আছে। আমাদের রুম নাম্বার 224, খুব সুন্দর ভিউ এখান থেকে। আমরা এখানে বসেই মোটামুটি পুলের ভিউটা এনজয় করতে পারবো। আর আলমারির মধ্যে কিন্তু অ্যাডিশনালি ইস্ত্রিটাও দেওয়া আছে, যেরকম দেখাচ্ছিলাম মানে আয়রনিং করার জন্য টেবিল আছে, সেরকম কিন্তু আয়রনটাও দেওয়া আছে। আপনাদের টয়লেটটা একবার দেখাই। টয়লেটটাও প্রচুর বড়সড়, পরিষ্কার, দারুণ। এদিকে হেয়ার ড্রায়ার থেকে শুরু করে শেভিং মিরর, কমপ্লিমেন্টারি যা মোটামুটি ভাবতে পারি সবই দিয়েছে। শাওয়ার ক্যাপ থেকে ডেন্টাল কিট, শেভিং কিট, সমস্ত কিছু আছে। এখানে একটা বিশাল বড় হচ্ছে শুধু হাত ধোয়ারই জায়গা, বেসিন টেসিন দিয়ে 2-3টে ফ্রেশ টাওয়েল। এদিকে ওয়েস্টার্ন টয়লেট, এখানে সেন্ট্রাল হিটিং ফেসিলিটি আছে। এটা হচ্ছে স্নানঘর বলতে পারেন, শাওয়ার দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো আর কি। ওভারঅল একদম ফ্রেশ, পরিষ্কার, ঝকঝকে বাথরুমটা। বলতে এই রুমটা থেকে আশা ছিল যে ভালো হবে, কিন্তু আশার থেকে অনেক বেশি পেলাম। লাকি বলবো নিজেকে, সব জায়গায় অনেক দাম দিয়ে দিয়ে থাকতে হয়। 3000 টাকায় এই রুম ব্রেকফাস্ট সমেত ভাবাই যায় না। আর আমার মনে হয় না গোটা দীঘায় এই জাতীয় প্রপার্টি আর একটাও আছে। মানে এখানে লোকাল লোক এটাকে 5 স্টার প্রপার্টি বললেও এটা কিন্তু, মানে আমি দেখছিলাম অনলাইনে, দিস ইজ আ 4 স্টার প্রপার্টি, দিস ইজ নট আ 5 স্টার প্রপার্টি। 4 স্টার প্রপার্টি কিন্তু দীঘাতে আরো অনেক আছে, এটা একমাত্র নয়। তবে আমার মনে হয় না এই এত জায়গা জুড়ে এত লাক্সারিয়াস অন্য কোনো প্রপার্টি এই দীঘাতে আছে বলে। খুব ভালো লাগলো। প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভীষণ পোলাইট। তারপর ইনহাউস ডাইনিং এর ফেসিলিটি আছে, ওয়াইফাই আছে, মানে যা ভাবতে পারেন যা যা দরকার একটা হোটেলে সাধারণ একজন এলে সমস্ত কিছুর ব্যবস্থাপনা আছে। আমরা যেরকম জোনের যেটা ভিউ রুম, সুইমিং পুল ভিউ রুম, সেখানে উঠেছিলাম, সেটা কিন্তু ওনাদের সব থেকে সাধারণ মানের রুম। এর বাদেও কিন্তু আরো অনেক ক্যাটাগরির রুম আছে, চলুন সেগুলো একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ইট উইল হেল্প ইউ টু মেক অ্যান ইনফর্ম ডিসিশন। সব কিন্তু অনলাইনে বুকিং হচ্ছে না, আর সম্ভবত এই ভিউ রুম আর ডিলাক্স রুমটাই অনলাইনে আছে। বারিং যেগুলো অন্য ক্যাটাগরি, সেগুলো আপনাদের এসে অন দ্য স্পট এখানে রিসেপশনে কথা বলে বুক করতে হবে। আচ্ছা, এটা আমরা কি রুম দেখছি? এটা আমরা ডিলাক্স রুম দেখছি। আচ্ছা, এটা ডিলাক্স রুম। দেখুন, মানে লুক অ্যান্ড ফিলটা অনেকটা আমাদের ভিউ রুমের মতনই। অ্যাডিশনালি আমার মনে হয় যেটা এক্সট্রা আছে এই বারান্দার জায়গা, তাই তো? আচ্ছা, কিন্তু এখান থেকে সুইমিং পুল ভিউ তো নেই। আচ্ছা, সবগুলো ফ্রন্ট ভিউই আছে। ওকে, ঠিক আছে, এটা একটা বুঝলাম। ঠিক আছে, আর একটা অন্য রুমে চলো। আমি বলছি এইটার ক্যাটাগরিটা অলমোস্ট আমাদের যেটা জোনের ভিউ রুম সেরকমই লাগছে। আমি বরং আমাদের রুমটাকে এগিয়ে রাখবো, কারণ সেখান থেকে ভিউটা ফার বেটার এই রুমের থেকে। আমরা এসেছি 3rd ফ্লোরে, আরও অন্য 1-2 ক্যাটাগরির রুম তুলুন চেক করে নিই। আচ্ছা, সুইট রুম। আচ্ছা, ঢুকে দেখুন একটা ডেডিকেটেড বসার জায়গা, খুব সুন্দর। এই রুমটা অ্যাকচুয়ালি ইজ মেকিং আ লট অফ সেন্স টু মি। ভীষণ পরিষ্কার, ওয়েল মেনটেন্ড। এটা যদি একটা বড় ফ্যামিলি আসেন তাদের ক্ষেত্রে হাত পা ছড়িয়ে থাকবার জন্য খুব ভালো অপশন। এখানে একটা ডেডিকেটেড ডাইনিং এরিয়া দেখছি, আর এখানে হচ্ছে একটা স্টাডি ডেস্ক, বড় ডাবল বেড, আমাদের ঘরেরই মতো। তবে এগেন এটারও একটাই প্রবলেম হচ্ছে, এখানে সুইমিং পুলের ভিউটা নেই, এটা ব্যাক সাইড ফেসিং আর কি। বাট হ্যাঁ, রুমটা ভীষণ সুন্দর। এগুলোর কিরকম রেট থাকছে তা? এটার রেট আমাদের র‍্যাক রেট নরমালি ফ্লাকচুয়েট। হ্যাঁ, মানে তাও ধরো একটা অ্যাভারেজে কিরকম থাকে জিএসটি সমেত উইথ ব্রেকফাস্ট, এই মানে স্যুট ক্যাটাগরিগুলোর? উইথ ব্রেকফাস্ট কমসে কম 9000। ঠিক আছে, এটা আন্দাজ থাকলো। উইদাউট জিএসটি, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা ডিলাক্সের ওপরের ক্যাটাগরিটা কি? আচ্ছা, ডিলাক্স আর সুইট রুমস এর মাঝখানে হচ্ছে এই লাক্সারি রুম। অনেকটা সাজসজ্জাটা একই রকম, তবে রুমের আয়তন সামান্য ছোট, এবং এখানে রুমটা আলাদা করে ভাগ করা নেই, মাঝখানে জাস্ট একটা ডিভাইডার আছে। এইটার থেকে কি পুল ভিউ আছে? বাহ, এইটাই তার মানে সব দিক থেকে সবচেয়ে ভালো রুম। ঘরের আয়তনও বড়, ভিউও সুন্দর, আর এখানের সাথে টয়লেটটা চট করে একটু যেটা আছে চেক করে নি চলুন। এই বসার জায়গাটা বেশ সুন্দর লাগছে, টয়লেটটাও বড় সড়ো, পরিষ্কার, বেশ ভালো। এগুলোর মোটামুটি তাও কি রেট থাকছে অ্যাপ্রক্সিমেট? আমি তোমার মানে জানি সব মনে রাখা সম্ভব নয়, তাও ধরো ব্রেকফাস্ট সমেত কিরকম আসছে এই রুমগুলো? এগুলোর
আছে কমসে কম হলো 5,000-6,000 এর মধ্যে। ঠিক আছে, এই প্রপার্টিটাই কিন্তু এখনো যেটা স্পা বা মাসাজ সেন্টার সেটা ফাংশনাল নয়, বললেন আরো মাস দুয়েক সময় নেবে। মানে প্রপার্টিটা নির্মীয়মান, এখনো কমপ্লিটলি সবকিছু ফিচার ফাংশনাল নয়। তবে এখানের যেটা জিম সেটা কিন্তু খুলে গেছে এবং অ্যাক্সেসিবল টু অল দ্য গেস্টস। ভবিষ্যতে আরো 2-3 মাস পর যারা আসবেন হয়তো এই প্রপার্টিটাকে অ্যাট ইটস প্রাইম পাবেন। এখনো বেশ কিছু জিনিস দেখছি তৈরি হচ্ছে, স্পেশালি পুল সাইডে একটা যে মিনি বার টাইপের হয় সেটাও এখনো রেডি হয়নি। তো সেগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু এই প্রপার্টিটা আরো অনেক বেটার লাগবে। চলুন এখানের জিমটা দেখে আসি। স্পা এখনো ফাংশনাল নয়, লেটস সি। খারাপ না, জিমটাও বেশ বড় সড়ো, মোটামুটি যা দরকার সব রকম ইনস্ট্রুমেন্টসই আছে এখানে। সবই তো দেখছি, ট্রেডমিল থেকে শুরু করে ওয়েটস, বিভিন্ন রকম বেঞ্চ, বেশ ভালো। যারা বাইরে এসে শরীরচর্চা করেন তাদের মিস হবে না আর কি এখানে এলে। আমাদের ফ্রেশন আপ হওয়ার ডান। এবার আমরা যাচ্ছি হচ্ছে এই জোন বাই দ্য পার্কের বাইরে। এখানেও লাঞ্চের খুব ভালো ব্যবস্থাপনা আছে। রুমে একটা স্ক্যানার দেওয়া আছে যেখান থেকে স্ক্যান করে ইনহাউস ডাইনিং এর যে মেনু সেটা অ্যাক্সেস করতে পারবেন। তবে আমার একটু মানে এক্সপেন্সিভ মনে হলো খাবার দাবারের রেটটা দেখে। আর এখন যেহেতু দীঘাতে প্রচুর ভালো ভালো খাবার রেস্তোরাঁ গজিয়ে উঠেছে, তো তার মধ্যে কোনো একটা ট্রাই করে দেখাই যেতে পারে। আমরা যেখানে আছি সেখান থেকে নিউ দীঘা সি বিচ যেতে 1.5 কিলোমিটার মতো মানে দূরত্ব আর কি। তো দেখি ওখানে কোষে কষা আছে, মিত্র ক্যাফে আছে, যদি কোনোটাই খালি পাওয়া যায় তাহলে আজকে দুপুরে খাওয়াটা ওখান থেকেই সেরে নেবো। আর এত ভালো লাগছে এই এখানে এসে দুজন সাবস্ক্রাইবারের সঙ্গেও দেখা হলো। প্রত্যেকেরই একই মত যে দীঘায় এতদিন আপনি চাইলেও লাক্সারি এরকম লেভেলে ছিল না। অনেক মানুষই চায় এরকমভাবে একটা বড় ব্র্যান্ডেড হোটেলে থাকতে, তাদের যে সার্ভিস ওভারঅল যে ব্যবস্থাপনা হয় সেটা অনেককে অ্যাট্রাক্ট করে। তো এতদিন সেটা অ্যাভেলেবেল ছিল না। পুরী বা অন্য যেগুলো সি বিচ, ভাইজ্যাক বলুন, সেখানে ছিল। এই যে নতুন এই 5 স্টার হোটেল, আমি বলতে রাজি নই, যাই হোক লাক্সারিয়াস এই যে হোটেলটা হয়েছে, অনেক মানুষের কিন্তু ভালো লাগবে এবং একটা দারুণ অপশান হয়ে উঠলো। আমরা এই পিছনে রিসেপশন ফেলে এলাম, আর এই দেখুন এই গার্ডেনগুলোকে ক্রস করে যে আমি আর তৃষা এগোচ্ছি, মেন রোডটা কিন্তু বেশ খানিক দূরে। তৃষা, তোর ফার্স্ট ইমপ্রেশন কি এই প্রপার্টিটার ব্যাপারে? দারুণ, খুব ভালো। কলকাতার জন্য একবার যাওয়া হয়েছিল, তারপরে আমরা এখানে এসেছি, বাট এটা অবশ্যই অনেক বেটার আর অনেক জায়গা নিয়ে হয়েছে, অনেক জায়গা নিয়ে। তাই জন্য মানে গার্ডেনিং বা ভেতরের যে রকম হসপিটালিটি রুম সবই খুব ভালো, সেটাই ব্যাপার। এসে পৌঁছেছি আমি আর তৃষা দীঘার যেটা কোষে কষা সেখানে। এই যে জাহাজ বাড়ি তার পিছন দিকটাই হচ্ছে কোষে কষা, আর সামনে একটা কফি হাউস বলে নতুন রেস্তোরাঁ করেছে দেখছি। চলুন ভিতরে যাওয়া যাক, জায়গা আছে কিনা দেখি। এই হচ্ছে কোষে কষার এন্ট্রান্স। এখানে একটা 7D কিছু বাচ্চাদের বোধহয় শো হয়, আগে আমাদের সিটি সেন্টারেও হতো, এখানে এখনো বোধহয় সেটার প্রচলন আছে। এই হচ্ছে কোষে কষা। এই হচ্ছে এখানে থালি। এখানে মহাভোজ থালি, এমনি ছোট মিনি থালি সব রকমই আছে। মহাভোজ থালি ভেজগুলো 415, আর বিভিন্ন মাছ মাংস দিয়ে আইটেমস আছে, যেরকম ধরুন পাতুরিয়ার চিকেন দিয়ে 685, পাতুরিয়ার মাটন দিয়ে 705, কাতলা কালিয়া চিকেন হচ্ছে 645। আমরা নিয়েছি হচ্ছে এই বেসিক থালি যেগুলো, যেটা ননভেজ আর কি। চিকেনটা পড়ছে 355 টাকা করে, মাটন দিয়ে নিলে 455 পড়তো, আর ভেজেরও অপশান আছে 345 করে। এর বাদেও কিন্তু আপনারা যারা আলা কার্টে অর্ডার করতে চান নানান রকম জিনিস আছে, যেরকম দেখুন আমের চাটনি, পাঁপড়, তারপর আমসত্ত্ব খেজুরের চাটনি, ডাবের আইসক্রিম, নলেন গুড়ের আইসক্রিম, বিভিন্ন রকম জিনিস আছে। আর একটু অন্য জিনিস দেখাই, মুরগির ঝোল, তারপর কষা মুরগি, গন্ধরাজ মুরগি, মাটন, বিভিন্ন রকম জিনিসের কিন্তু আলা কার্টেরও অপশান আছে এই রেস্তোরাঁটিতে। এই হচ্ছে কোষে কষার ভেজ থালি। কি কি দিয়েছে চলুন একবার দেখিয়ে দিই। এই সাদা ভাত, আলু ভাজা, ডাল, একটা আলু ফুলকপির তরকারি, আর এখানে আমরা চিকেন থালি নিয়েছি বলে বোধহয় 2 থেকে 3 পিস চিকেন, খুবই ছোট। আর এখানে তো এমনি চাটনি পাঁপড় আছে, আর রসগোল্লা 2টো, এক একজনের এক একটা করে, স্যালাড দিয়েছেন। এর বাদে কিন্তু আর কিছু নেই, সাদামাটাই, বিশাল আহামরি কিছু নয় ফর দ্য প্রাইস। কোষে কষায় খাবার অভিজ্ঞতা মোটেও ভালো নয়। প্রথম কথা, আমরা যে চিকেন থালি নিয়েছিলাম এমনি ঠিকই আছে ভেজ পদগুলো, আমার চিকেনটা একটু পচা মতো বেরিয়েছিল। ওনাদের
বলার পর বদলে দিয়ে আমাকে একটা কাতলা মাছ দিল বটে, তবে কাতলা মাছটাও যে খুব আহামরি ছিল তা নয়। আমি কাউকেই সত্যি এটা রেকমেন্ড করব না একেবারেই। যেটা দেখলাম যে খালি পড়ে আছে, লোকজন বিশেষ আসছে না, এবং সম্ভবত কারণ সেটাই যে খাবার খুব একটা ফ্রেশ নয় আনফর্চুনেটলি। হয়তো সবার সঙ্গে সেই ঘটনাটা ঘটবে না, তবে আমার সঙ্গে যা ঘটলো সেটা শেয়ার করলাম। আমি কাউকে তো অ্যাটলিস্ট রেকমেন্ড করবো না আসতে। দীঘার সি বিচটাকে ঘিরে এই যে বাঁধানো একটা ওয়াকওয়ে আর পার্ক মতো করেছে, এটা একদিকে ভালো, লোকের যাতায়াত করতে বা হাঁটতে সুবিধা হয়, কিন্তু এতে না সি বিচের যে এসেন্সটা, যেটা একটা বালির বিচের সৌন্দর্য, সেটাই চলে গেছে। কিছুটা নিউ দীঘার সি বিচ এখন বহু মানুষ স্নান করছেন, বাচ্চারা খেলে বেড়াচ্ছে, কিন্তু সব থেকে সমস্যাজনক যে পার্টটা, পুরোটাই বোল্ডার, পুরোটাই পাথর। এখানে কি করে মানুষ স্নান করছে, কিভাবে এই ঝুঁকিটা নিচ্ছে আমি বুঝতে পারছি না। কারণ যদি কোনো কারণে আপনার মাথায় পাথরগুলো লাগে, মানে ইউ আর স্পট ডেড। আর এগুলো ছোটোখাটো পাথর নয়, দিজ আর লিটারালি বোল্ডার্স। একটা কথা বলে রাখি, আমাদের এই হোটেলটা নিউ দীঘার একদম মেন এরিয়া থেকে কিছুটা দূরে হলেও এখানে কিন্তু সবসময় টোটোটা পাওয়া যায়। আমরাও বেরিয়ে সেরকম একটা টোটো নিয়ে রওনা হলাম ওল্ড দীঘার জন্য, এবং যাওয়ার পথে চোখে পড়ল নির্মীয়মান এই জগন্নাথ ধাম। এই দেখুন ওল্ড দীঘার বিচ মার্কেট আজকে এই ঈদের জন্য কিন্তু একদম খালি। কাল থেকে আশা করি একটু ভিড় বাড়বে। আজকে প্রায় টুরিস্টদের কোনো দেখাই নেই। আমরা দুজনই হেঁটে যাচ্ছি, দেখুন কেউ নেই একদম। এই দেখুন ওল্ড দীঘার মেন এরিয়া, এই যে বিশ্ব বাংলা পার্ক, এখানেই আছে হচ্ছে টুকটাক খাবার দোকান, বাঁধানো বসবার মতো জায়গা। এখানে তো আগে একটা ফোয়ারাও চলতো, এখন দেখছি না আর সেটা। আজকে ভীষণ ভীষণ খালি। এখন সত্যি বলতে এই এপ্রিল মে মাসে যে পরিমাণ গরম, সেই গরমের মধ্যে আপনারা সকালে এমনিও চাইলেও কোথাও বেরোতে পারবেন না। তাই যেটুকু সি বিচকে উপভোগ করা, তাই সন্ধেবেলা বা একটু গরমটা কমলে। আমরাও সেদিনেই নিউ দীঘা আর ওল্ড দীঘার সি বিচ মার্কেট ঘুরে আবার ফিরে আসি হোটেলে, এবং এরপর চলুন আপনাদের পরের দিনকার সকালের অভিজ্ঞতাটা শেয়ার করি। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। দীঘাতে আজকে দ্বিতীয় দিন, আর আমাদের আজকে কিন্তু এবার এই হোটেল থেকে চেক আউট করে যাওয়ার পালা ঘন্টাখানেকের মধ্যে। তবে এখান থেকে চেক আউট করে যাওয়ার আগে আমরা এনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অ্যাভেল করতে যাচ্ছি। আমাদের এই যে 3000 টাকা ওভারঅল পেমেন্ট করা ছিল, তার মধ্যে ব্রেকফাস্টটুকু ইনক্লুডেড ছিল। যখন দেখবেন মেক মাই ট্রিপ বা অন্য এরকম অনলাইন পোর্টাল থেকে বুক করবেন, দুটো মিল প্ল্যান নিয়ে বুক করা যায়। একটা তো হচ্ছে রুম অনলি, তাতে ব্রেকফাস্টও নেই, সেটা সব থেকে কম দাম পড়ে। তারপর থাকে রুম উইথ ব্রেকফাস্ট, আর একটা হচ্ছে রুম উইথ ব্রেকফাস্ট বা আর মানে আরেকটা যেটা নিতে পারেন সেটা হচ্ছে লাঞ্চ অর ডিনার। তো সেটার রেটটা সব থেকে বেশি পড়ে। যাই হোক, আমরা সেটা নিইনি, আমরা শুধু ব্রেকফাস্টটাই নিয়েছিলাম, তাই সেটা অ্যাভেল করার পালা। আর কালকে টুকটাক সারাদিন বিভিন্ন রকম জিনিস খেয়েছি ওনাদের থেকে, ইনহাউস যেটা ওনাদের ডাইনিংয়ের ফেসিলিটি। আমাদের খাবার কিন্তু ভালোই লেগেছে, মানে কোনো আইটেমই এরকম পাইনি যেটা স্বাদ নেই বা ফ্রেশ নয়। ওভারঅল কিন্তু আমার খাবার দাবার নিয়ে খুব একটা কমপ্লেন্ট নেই। আমরা কিন্তু এই হোটেলটার বুকিং করেছিলাম অনলাইন পোর্টাল মেক মাই ট্রিপ থেকে। আপনারা চাইলেও মেক মাই ট্রিপ, গোয়াইবিবোর মতো বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠানগুলোর থেকে এখানের বুকিং করতে পারেন। তবে যারা সেটা চান না, এই হোটেলটার কন্ট্যাক্ট নাম্বার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দামের ব্যাপারটা আবারও বলে রাখি, আমরা 3000 পেয়েছি বলে আপনারা যখন আসবেন 3000 পাবেন, সেটা পাবেন না ধরেই চলুন, কারণ ভবিষ্যতের দিনে দাম বাড়বে। দাম যদি ভালো লাগে তবেই কিন্তু বুক করুন। এবার চলুন এই জোন বাই দ্য পার্কে আমরা ব্রেকফাস্টে কী কী আইটেম পেলাম সেটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। একদম শুরুতেই থাকবে চা, কফি, কর্নফ্লেক্স, কেক, ব্রেড, এইসব অপশানগুলো। এছাড়াও আপনারা যারা বিভিন্ন রকম ফল খেতে ভালোবাসেন ব্রেকফাস্টে, তারও কিন্তু নানান অপশান পাবেন। কলা, পেয়ারা, আরও নানা পেঁপে টেপে এরকম জিনিস কিন্তু আমাদের চোখে পড়লো
ব্রেকফাস্ট সেকশনে ঢুকেই। আর যেরকম বললাম, এই ব্রেকফাস্টটা এনাদের এই হলে এসেই করতে হবে এবং সকালে টাইমিং থাকে 7:30 থেকে সকাল 10টা অবধি। তার মধ্যে যখন ইচ্ছেই আসতে পারেন, রুম নাম্বার বললেই ব্রেকফাস্ট অ্যাভেল করতে পারবেন। এছাড়া মূল যে ব্রেকফাস্টের অংশ ছিল তাতে সাউথ ইন্ডিয়ান ডিশ থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল নানা অপশান ছিল, যেরকম পুরি সবজি কিংবা সাউথ ইন্ডিয়ানের মধ্যে ইডলি, পরোটা, আমাদের নর্থ ইন্ডিয়ান অপশানসগুলোর মধ্যে চানা মশলা, এরকম আরও নানা পদ ছিল। সত্যি কথা বলতে সব কিছু এখন আর মনেও নেই, তবে আপনাদের এই লিডগুলো খুলে খুলে দেখাচ্ছি, দেখুন, তাহলে অনেকটা বুঝতে পারবেন। আর আরেকটা যেটা ভালো ব্যাপার হচ্ছে যে আপনারা যেরকম খাবারই খেয়ে থাকেন, ভেজ বা ননভেজ, সেটার কিন্তু অসুবিধা হবে না। অপশান কিন্তু সব রকমই ছিল এবং স্পেশালি এই খাবার যে জায়গাটা, যে হলটায় ব্রেকফাস্টে সার্ভ করা হয়, সেটা ইটসেলফ ভীষণ সুন্দর। এই জোন বাই দ্য পার্কে আমাদের একদিনের থাকা সম্পন্ন হলো। দেখুন, আমি আমার এই গোটা ভিডিওটাতে পজিটিভ অ্যাসপেক্টগুলো যা যা আছে সব তো তুলে ধরেছি, কিন্তু এই হোটেলটা কিন্তু ইজ নোওয়্যার নিয়ার পারফেক্ট, ঠিক আছে? লাইক এনি আদার প্রপার্টি, ইট হ্যাজ ইটস ওন শেয়ার অফ মানে কনস অ্যাজ ওয়েল। তো সেগুলো কি আমাদের কি ভালো লাগেনি সেগুলো একটু ছোট্ট করে বলে দিই আজকের ভিডিওটা শেষ করবার আগে। দেখুন, এই যে সুইমিং পুল দেখছেন, বিশাল সুন্দর রুম দেখছেন, এত রকম ফেসিলিটি দেখছেন, তার মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা একদম 5 স্টার সুলভ নয়। তার প্রথম অ্যাসপেক্ট হচ্ছে টয়লেটে আমরা কাল থেকে আসার পর দেখছি বেসিনে জল যেতে চাইছে না। আমি হাত ধুচ্ছি, মুখ ধুচ্ছি, প্রায় 2 মিনিট 3 মিনিট ধরে বেসিনে ওই জমা জল থেকে যাচ্ছে। খুব রেয়ারলি হলেও মাঝে মাঝে ফ্লাশে জল আসছে না। আরেকটা যেটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে, মানছি এটা নতুন তৈরি হয়েছে, এখনও হয়তো স্টাফ কাউন্ট খানিক কম বা সব কিছু স্ট্রিমলাইন্ড হয়নি, তবে এখানের যেটা একটা খুব অদ্ভুত ব্যাপার যে ধরুন রুম সার্ভিস এনারা মাঝে মাঝে বেমালুম ভুলে যাচ্ছেন। মানে আমার কালকেই হয়েছিল যে আমি আমাদের এসিটা ঠিকমতো ফাংশন করছিল না বলে ডেকেছিলাম, ওনারা কিন্তু আর এলেনই না। মানে আমি পরে রিয়েলাইজ করলাম যে এসির পাওয়ার বাটনটায় কোথাও প্রবলেম ছিল, নিজে ঠিক করার পর চললো, কিন্তু ওনারা ভুলেই গেলেন। তারপর রাত্রিরে আমি খাবার অর্ডার দিচ্ছিলাম, কিছুতেই ইনহাউস যেটা ডাইনিংয়ের নাম্বার সেখানে কানেক্ট হচ্ছিল না। তো ওনাদের ফোন করলাম, ওনারা বললো রিসেপশনের লোক যে আমি কানেক্ট করে দিচ্ছি। তারপর দেখলাম কেউ ফোনই করলো না, আনটিল এগেন আই কল্ড দেম ব্যাক। একটা 5 স্টার প্রপার্টি হতে গেলে কিন্তু এই জাতীয় খুব তুচ্ছ ব্যাপারগুলোকে ইগনোর করলেও হবে না। মানে এটা কিন্তু একটা হলিডে হোম বা 500 টাকা ভাড়ার ঘর নয়। যারা আসছে ভবিষ্যতের দিনে, আমরা তো 3000-এ থেকেছি, বেড়ে বেড়ে হয়তো আপনারা যখন ভিডিওটা দেখছেন রুম ভাড়া 4500, 5000 কি 6000 টাকা অবধিও যেতে পারে। এবং অত টাকা দিলে কিন্তু এই সব জিনিস লোকে মানবে না, অ্যান্ড দিস উড বি কাউন্টেড অ্যাজ হিউজ নেগেটিভস। আপনি যদি ওভারঅল বলেন, আমি আমার থাকা এবং এখানের খাওয়া দাওয়া বা অন্য সমস্ত ফেসিলিটিকে মাথায় রেখে আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি ফার্স্ট উইক অফ এপ্রিল, আমি 10-এর মধ্যে 8 নম্বর দেবো। রুম সার্ভিস এখনও বেশ কিছুটা ল্যাগিং, আর টয়লেটের যে জিনিসগুলো বললাম সেগুলো একেবারেই মেনে নেওয়া যায় না। একটা খুব সাধারণ মানের হোটেলেও এই জিনিসগুলো হয় না। তো এইগুলো যত তাড়াতাড়ি ওনারা শুধরে নেবেন অত প্রপার্টির ক্ষেত্রেই ভালো, আরও গেস্টস আসবেন ভবিষ্যতের দিনে। তবে এগুলো আমি যদি বলি আমার ভীষণভাবে চোখে লেগেছে। আপনাদের সমস্ত ক্যাটাগরির রুম দেখালাম, যেটা এর মধ্যে আপনাদের ভালো লাগে বা মনে হয় সব থেকে সুটেবল হবে সেটা বুক করতে পারে। আমি ইচ্ছে করে অন্য রুমগুলো ঘুরে দেখালাম, কারণ ধরুন আমরা তো একটা কাপেল এসছি, আমাদের দুজনের যেটা ঘর সেটাই এনাফ লাগে। তবে বড় পরিবার, বাচ্চা কাচ্চা নিয়ে অনেকেই আপনারা আসেন বা একটা বড় বন্ধুদের দল, সেক্ষেত্রে আমার মনে হয় লাক্সারি রুমটা অপ্ট করা বেটার হবে। আর যেরকম বললাম, এই দামগুলোকে মাথায় রাখবেন না, দামগুলো ধরে নিন বাড়বেই, কোনো দামই কমবে না। আজকে যেটা 5000 বলছে, যদি প্রপার্টিটা পপুলার হয়ে যায় সেগুলোই ভবিষ্যতের দিনে 7-8 হাজার হবে। আসার আগে আমি নিচে নাম্বার দিয়ে রাখছি, কন্ট্যাক্ট করে জেনে নেবেন যে অনলাইনে যে রেটটা পাচ্ছেন সেটা বেটার নাকি ওনাদের এসে সামনাসামনি কথা বলে বুক করলে বেটার। যেটা সুটেবল হবে সেটা করতে পারেন। প্রোজ অ্যান্ড কনস সবই বলেছি ভিডিওটায়। আশা করি এত ডিটেলসে এর আগে এই প্রপার্টিটা কেউ দেখায়নি। আর আমার ব্যক্তিগতভাবে আমি এখন আমার বলতে কোনো দ্বিধা নেই যে দীঘা আমার খুব প্রিয় সি বিচের মধ্যে একটা নয়। এখানের এই যে একটা ওভার ক্রাউডেড পরিবেশ, সবসময় সি বিচে কোনো স্যান্ড না থাকা, এগুলো আমাকে খুব একটা এই বিচটাকে আপিল করায় না। তবে যারা কলকাতার কাছে গাড়ি নিয়ে অনেকেই জানি পছন্দ করেন আসতে, ঘুরতে, একটা ছোট স্টেকেশনের মতো একটা দিন থাকলেন পরিবারের সঙ্গে, আপনি যদি কোথাও নাও যান, কোনো সাইট সিইং নাও করেন, এই প্রপার্টিটা ইটসেলফ একদিন ঘুরে আপনাদের দারুণ লাগবে। আর এই বলেই কিন্তু আজকের আমার এই ভিডিওটাকে শেষ করছি। যদি আজকের এই ভিডিওটা দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে শেষ করে দেওয়ার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসছি পরের পর্বে মন্দারমণির একটা লাক্সারি রিসর্টের রিভিউ নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।